আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। এই কেমন পুরুষ আপনি বলুন তো? নিজের বউয়ের ভরটা পর্যন্ত নিতে পারেন না। উনি বলল, এই পুরুষত্ব নিয়ে কথা বলবা না কিন্তু। এই আমি বলে দিলাম। উনি একটা বড় নিঃশ্বাস নিতে নিতে কথাটি বললেন আমায়। আমি বললাম, বললে কি করবেন আপনি? উনি বলল, কি করতে পারি জানো না বুঝি? আমি বললাম, জানা আছে আমার। যে লোক আজ কতদিন বউকে একটা চুমু পর্যন্ত দেয়নি, তার কেমন পুরুষত্ব আমার বোঝা হয়েছে। আমি একটু চেতানোর চেষ্টা করলাম উনাকে, যদি কিছুটা হলেও নিজের কাছে টানতে পারি উনাকে। ও মা, এই লোক দেখি কিছু না বলেই উঠে চলে গেলেন। আমি গোসল করে বেরোলাম। উনি আগেই গোসল করে নিয়েছেন। একটা নীল শাড়ি নিলাম পরার জন্য। এখানে 3 দিন 3টা শাড়ি পরবো, তাই বাবাকে বলে শাড়িগুলো আমি আনিয়ে রেখেছি। সাথে 3টা ম্যাচিং করা পাঞ্জাবিও বটে। বাবার চয়েস আগের থেকেই ভালো জানি, তাই তো ওনাকে বললাম। বাবা সব সময় সাধারণ কিছুই পছন্দ করেন। শাড়িগুলো সাধারণ কাজে নিয়েছেন, তবে শাড়িগুলো দেখতে অনেকটাই সুন্দর, কাপড়গুলোও ভালো। বাবা আগে থেকেই জানেন আমি যে কোন অনুষ্ঠানে গেলে কেমন ড্রেস পছন্দ করি। তবে এবার এটা, যদিও এর আগে জামা পরেছি, তবে একবার শাড়িও পরেছি। উনি তৈরি না হয়ে বিছানায় বসে মোবাইল টিপছেন, আমি শাড়িটা পরছি। উনি একটুও হেল্প করছেন না আমায়। কেমনটা লাগে? আমি বললাম, ওই শুনুন। উনি বলল, কি? আমি বললাম, শাড়িটা একটু। উনি বলল, শাড়িটা কি? উনি বুঝেও না বুঝার ভান ধরছেন। আমি বললাম, পরিয়ে দিন না। উনি বলল, তুমি তো নিজেই পড়তে জানো, তাহলে আমি কেন? আমি বললাম, আমি নিজে পড়া আর আপনি পরিয়ে দেওয়াটা কি এক হলো? উনি বলল, কেন? তুমি নিজে পড়লে কি শাড়িটা লুঙ্গি হয়ে যাবে? আমি বললাম, আরে দূর, বুঝেও না বুঝার ভান কেন করছেন? বিরক্তি লাগছে ওনার এসব আচরণে। মনটা চায় কিছুক্ষণ ধরে কিলাই। উনি বলল, বুঝতেই যখন পেরেছো, তাহলে এত কথা কেন বলছো? আমি বললাম, দূর, আমি শাড়িই পরবো না। আজ আমি এই রুম থেকেই বেরোবো না। বলেই বিছানায় ঠুস করে বসে পড়লাম। উনি বলল, তোমার ইচ্ছে। বলি উনি মোবাইলের দিকে মনোযোগ দিলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। আমি বললাম, জানেন, প্রতিটা মেয়েরই স্বপ্ন তার বর অনেক কেয়ারিং হবে। তাকে রোজ সকালে ঘুম থেকে উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরবে, আর সাথে কপালে একটা চুমুও খাবে। মাঝরাতে দুজনে বসে একসাথে চাঁদ দেখবে। মাঝে মাঝে রাস্তায় হাঁটতে বেরোবে। বর তাকে শাড়ি পরিয়ে দিবে। আর আপনি কি করছেন? ভাঙা গলায় বলছি কথাগুলো ওনাকে। অনেক কষ্টে চোখের জলগুলো আটকে রেখেছি। ওনার এমন আচরণ আর আমি নিতে পারছি না। উনি বললেন, তবে সব মেয়েরাই কি তার স্বামীর কেয়ারিং এর পরেও মেসেঞ্জারে সংসার করে? আমি বললাম, আপনি এখনো এই বিষয়টা নিয়ে পড়ে আছেন? ও বুঝলাম, ওনার এমন আচরণের কাহিনী। আমার বরটা তো এমন না, তাহলে কি উনি এমনটা ইচ্ছে করে করছেন? আমি বললাম, আপনি এখনো এই বিষয়টা নিয়ে পড়ে আছেন কেন? উনি বলল, না, এখানে এই বিষয়টা না। তুমি যে বললে প্রতিটা মেয়ে চায় তার বর অনেক কেয়ারিং হবে তার প্রতি। কেন, আমি কি তোমার কেয়ারিং করিনি বা করছি না? আমি বললাম, করছেন তো। তবে এই কেয়ারিংগুলো আপনি বাধ্য হয়ে করছেন, যাতে আপনাকে কোনো দোষ বা দোষারোপ করতে না পারি। উনি বলল, বাধ্য হয়ে ছাড়াও আমি কি ভালোবেসে তোমাকে কেয়ারিং করি না? আমি বললাম, করছেন। উনি বলল, তখন তুমি কি বললে? আমার কেয়ারিংগুলো তো তোমার কাছে বিরক্তিকর ছাড়া আর কিছুই মনে হয় না। আমি বললাম, কিন্তু আমার যে এখন এই কেয়ারিংগুলোই চাই। উনি বলল, চাইলে কি সব কিছু সহজেই পাওয়া যায়? আমি বললাম, পাওয়া যায় না। তবে জানেন কি, মাঝে মাঝে ইচ্ছে করে আপনার ভালোবাসার সাগরে অতল হয়ে হারিয়ে যায়। উনি বলল, সেই সাগরে যে এখন নদীর ঢেউ বয়ে বেড়াচ্ছে। যদি তুমি সেখানে একবার হারিয়ে যাও, তাহলে তোমায় কখনো খুঁজে পাওয়া সম্ভব না। আমি বললাম, আপনার মাঝে হারিয়ে আমি নিজেকে খুঁজে পেতে চাই না, আপনার মাঝেই থাকতে চাই আমি। উনি বলল, সবুর ধরো, সবুরে মেওয়া ফলে। বলেই উঠে উনি আমাকে টেনে তুলে দাঁড় করালেন। শাড়িটাও পরিয়ে দিলেন। ওনাকে নীল পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে। আমাকে লাগছে কি না জানি না। সবার কাছে কেমন লাগে আমাকে আমি জানতে চাই না, শুধু এতটুকুই জানতে চাই, ওনার চোখে আমাকে ভালো লাগছে। বাদরটা এতটাই অভিমান করে আছে যে একটু হাসি পর্যন্ত দেয় না। বুঝতেই পারছি, যা করার আমাকেই করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুলগুলো লাগানোর জন্য ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে পারছি না। বিষয়টা ওনার চোখের আলো না। উনি আমার পাশে এসে দাঁড়িয়ে আলতো করে আমার কানের কাছে থাকা চুলগুলো সরিয়ে দিলেন। খুব রোমান্টিক মুডে আছেন মনে হয়। আলতো ছোঁয়া আমার কানের দুলগুলো পরিয়ে কানের কাছে
তার মুখটা এনে মৃদু সুরে বলে উঠলেন, আমার রানীটাকে অসম্ভব মায়াবী লাগছে, আমার মায়াবিনী। ইস, এত ছোট বাক্যে এত বড় বিশাল মনোভাব প্রকাশ করছে উনি কথার মাধ্যমে। সত্যি মনের ভিতর শিহরণ বয়ে যায়। উনি চলে যাচ্ছেন দেখে ওনার হাতটা ধরে টান দিয়ে আমার পাশে দাঁড় করালাম। ওনার কাঁধের উপর হাত দিয়ে কিছু কাপড় পিক তুললাম। আয়নার সামনে দাঁড়িয়ে আছি, যাকে মিরর পিকচার বলা হয়। বাহিরে এসে এক কোনায় উনি দাঁড়িয়ে আছেন, আমি আর আমার সিস্টাররা দাঁড়িয়ে কথা বলছি। তখনই আমার এক দূর সম্পর্কের কাজিন ব্রাদার এসে আমার সাথে খুব হেসে হেসে কথা বলছে। সম্পর্কের খাতিলে আমিও একটু একটু তার কথার জবাব দিলাম। হুট করে ওনার দিকে চোখ যেতেই আমার রাগ তো চরম পর্যায়ে। উনি এসব কি শুরু করলেন? কেমনটা লাগে বরপক্ষ থেকে আসা কতগুলো মেয়ের সাথে উনি কথা বলছেন, তাও কতটা হেসে হেসে, যেন ওনার সাথে তাদের কতটা গভীর সম্পর্ক। এরে তো আজ আমি মেরেই ফেলবো। খাওয়া শেষে এখন বর বউকে মিষ্টি খাওয়াবে। উনিও একটা চেয়ারে বসে ফোনের দিকে মনস্থির করে আছে। আমিও গিয়ে দাঁড়ালাম ওই মেয়েগুলোর পাশে। মেয়েগুলো বলছে, দেখছিস ছেলেটা কত হ্যান্ডসাম, একদম প্রিন্সের মতো। অন্য একজন বলল, হরে, মন চায় এখনই কাজী অফিসে নিয়ে যাই। আরেকজন বলল, আরে দূর, কাজী তো এখানেই আছে। অন্য আরেকজন বলল, হরে, চুলগুলো দেখেছিস কতটা সুন্দর, একদিক থেকে ঝুলে আছে, কতটা সিল্কি, আহ, স্বপ্নের পুরুষ যেন। আরেকজন বলে উঠল, আচ্ছা শোন না, একে যদি প্রপোজ করি কেমন হবে? অন্যজন বলল, ভালোই হবে, তবে একটা কথা। ও বলল, কি কথা রে? আরেকজন বলল, এই হ্যান্ডসাম ছেলের যে কোনো প্রয়াসই নেই, তার কোনো গ্যারান্টি আছে? ও বলল, সেটাও কথা, তবে নীল পাঞ্জাবিতে অস্থির লাগছে। ছেলেটার চয়েস আছে বলতে হয়। পাঞ্জাবিটা সুন্দর, তবে তার পরনে আরো সুন্দর লাগছে। ওরা সবাই বলল, হ্যাঁ রে, ঠিকই বলছিস। আমিও তাদের সাথে তাল মিলালাম। আচ্ছা, এতই যখন সুন্দর লাগছে তো যা না, ওকে নিয়ে যা সাথে করে। তাদের মধ্যে একজন বলে উঠল, ইচ্ছে তো করছে তাই করি, কিন্তু হিরোটা কি বলে বসে? আমি বললাম, আরে কিছু বলবে না, তখন না আপনাদের সাথে কথা বললো। অন্য একজন বলল, আরে কি ভাব তার, আমরা এতগুলো সুন্দরী মেয়ে তার সাথে হাত বাড়িয়ে কথা বলতে গেলাম, সে তো হুহা কিছুই বলল না। কষ্টের সুরে আর অনেকটা আক্ষেপের সাথে কথাগুলো বলল তারা। আমি বললাম, তাই নাকি? আমি অবাক হলাম, উনি হুহা ছাড়া কোনো কিছুই বললেন না, তবে এত হাসি কেন দিলেন তাদের সাথে? অন্য একটা মেয়ে বলল, তবে যাই বলুন আপু, ওর মতো একটা স্মার্ট একটা ছেলের অ্যাটিটিউড থাকতেই পারে, আর তার এমন অ্যাটিটিউড তার স্মার্টনেস আরো হাজারো গুণ বাড়িয়ে দিল। অন্য একজন বলল, তবে তোরা যাই বলিস, এমন একটা হাসি দেখে যে কেউ হাজার জনম কাটিয়ে দিতে পারবে। অন্য একজন বলল, আরে হাজার জনম কেন, এই জনম হলেই নিজেকে অনেক ধন্য মনে করতাম। আহারে, তাদের কত আক্ষেপ। ওনাকে একটা মেসেজ দিয়ে বললাম সোজা রুমে চলে যেতে। আয় হায়, হিরোটা দেখি উঠে চলে গেলেন। আহা, তার বই তো তাকে রুমে পাঠালো। তাদের মাঝে একটা মেয়ে বলে উঠল, ইস, তবে এই ছেলেকে যে বর হিসেবে পাবে সে অনেক ভাগ্যবতী হবে রে। এদের সাথে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে, এদের কথাগুলো শুনলে আমি যা তা করে ফেলতে পারি। এতক্ষণ নিজেকে অনেক কষ্ট করে সামলিয়ে রেখেছি, এরা আজ মেহমান বলে না হয় কয়েক তরফা ঝগড়া কিংবা মারামারি হয়ে যেত এখানে। আমার একটা লিপস্টিকের ভাগ আমি কাউকে দেই না, আর এরা তো আমার কলিজাটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এদের মধ্যে একজন বলল না যে ওনার বউ যে হবে অনেক ভাগ্যবতী? আসলে আমি অনেক ভাগ্যবতী, যে ছেলেকে বিয়ের পরও এতগুলো মেয়ে তাকে দেখে ফিদা হয়ে যেতে পারে। তবে বিয়ের আগে না কত মেয়ের ক্রাশ ছিল সে। যাই হোক, তার হাজারটা চয়েসের মাঝে যে আমি তার একমাত্র চয়েস হতে পেরেছি, এর চেয়ে বেশি খুশির আর কিছু হতে পারে না। উনি বলল, কি হলো, এমনভাবে হুট করে রুমে আসতে বললে যে? আমি রুমে আসতেই উনি কথাটি বললেন আমায়। আমি বললাম, তো কি করব? আপনি তখন এই মেয়েগুলোর সাথে এত গভীরভাবে হেসে কথা বলছিলেন কেন? আর কি এমন কথা বলছিলেন? উনি বললে কি হয়েছে? আমি বললাম, জানেন না আপনি কি হয়েছে? উনি বলল, না তো। আমি বললাম, জানেন, আপনার দিকে তাকালে আমি সহ্য করতে পারি না। উনি বলল, তা কেন? আমি বললাম, আপনি শুধু আমার, আপনার দিকে তাকানোর একমাত্র অধিকার আমার, আমি ছাড়া কেউ আপনার দিকে তাকাতে পারবে না। আমি খুব নরম সুরে কথাগুলো বললাম ওনাকে। উনি বলল, তাই নাকি? আমার দিকে কেউ তাকাতে পারবে না বুঝলাম, তবে আপনি যে আপনার কাজিনের সাথে এত ঘনিষ্ঠ হয়ে কথা বললেন, আমার কি তখন কষ্ট লাগেনি? আমি বললাম, বুঝেছি, আমি কি করব, ওরাই তো আগ বাড়িয়ে কথা বলতে আসছে। উনি বলল, আসলে কি হয়েছে, তুমি এড়িয়ে যেতে পারো না? আমি বললাম, এবার থেকে যাব। বলেই ওনার বুকে মাথাটা রাখলাম। উনি বলল,
মনে যেন থাকে। আমি কারোর সাথে কথা বললে তোমার যেমন কষ্ট হয় তেমনই আমারও হয়। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাগুলো বললেন উনি। আমি বললাম, জানেন আপনি ওই মেয়েগুলো কতটা বাজে নজরে আপনার দিকে তাকিয়েছিল? উনি বলল, তাই নাকি? আমি বললাম, তাই। কিন্তু আমি কি করেছি জানেন? উনি বলল, কি? ওই মেয়েগুলোর সাথে তাল মিলিয়েছি, যেন মনে হচ্ছে দুনিয়া স্বাধীন করে ফেলেছি, এমনভাবে কথাটি বললাম ওনাকে। উনি বলল, তাই নাকি? তো কি বলেছো তাদের? উনি অবাক হয়ে কথাটি বলেন আমায়। আমি বললাম, বলছি এতই যখন তাদের আপনাকে ভালো লাগে, আপনাকে যেন নিয়ে যায়। ওনার বুক থেকে মাথাটা তুলে ওনার দিকে তাকিয়ে কথাটা বললাম। উনি বলল, তাই নাকি? কিন্তু? আমি বললাম, কিন্তু কি? উনি হালকা একটু মৃদু হেসে বললেন, ওরা যদি তোমার কথার উপর ভিত্তি করে আমাকে এসে নিয়ে যায়? আমি চোখ গরম করে বললাম, খুন করে ফেলবো। উনি চোখ বড় করে বললেন, কাকে? আমি বললাম, ওদের। উনি বলল, ও, আমি তো ভাবছি। আমি বললাম, কি ভাবছেন? উনি বলল, আমাকে মেরে ফেলবে নাকি? আমি বললাম, আপনাকে মারলে আমি বাঁচবো কি করে? উনি বলল, তোমার তো বেঁচে থাকার জন্য অনেক রিজনই আছে। আমি বললাম, না, নেই। আমার বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন হচ্ছেন আপনি। আপনাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কথাটি বললাম, এমনভাবে তাকে ধরেছি যেন ছেড়ে দিলে তিনি হারিয়ে যাবেন বহুদূর। উনি বলল, আমারও নেই। তোমাকে হারানোর কথা ভাবলে না দম বন্ধ হয়ে আসে আমার। জীবনের প্রতিটা প্রশ্বাসে তোমাকে আমার অস্তিত্ব অনুভব করি। তুমি বিহীন আমি খুবই নিঃস্ব। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমে ভালোবাসা, এক জনমে কাছে আসা, একটু পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। আমি বললাম, যদি রূপ চান তাহলে আমি শূন্য, তবে যদি ভালোবাসা চান তাহলে আমি অনন্য। আমি ওনার চোখের দিকে আলতো চেয়ে কথাগুলো বললাম। উনি বলল, তুমি আমার মনের রানী, তুমি আমার রূপের রানী, তুমি আমার রাজ্যের শ্রেষ্ঠ সুন্দরী। সুন্দর লাগতে রূপ নয়, মনে ভালোবাসা থাকা চাই। ভালোবাসার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বিকৃত রূপের মানুষকেও সুন্দর লাগে। তার চোখের গভীরতায় আমি হারিয়ে গেছি। শুনেছি মানুষ যদিও মুখ দিয়ে মিথ্যে বলে, তবে তার চোখ সত্যের কথা বলে। আজ আমি ওনার চোখে সত্যের প্রভাব দেখতে পাচ্ছি। সত্যিই যে ওনার চোখে যেমন ভালোবাসা দেখতে পাচ্ছি, তেমনি তার চোখের মায়ায় আমি মায়াবদ্ধ হচ্ছি। তার চোখে যে এমন মায়া আছে আমার জানা ছিল না। আমি বললাম, আপনার মতো ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তো আমি করতে পারি না বা করতে পারবো না। নিজের সবটুকু বিলিয়ে ভালোবাসতে পারবো আমি, যা আমি কখনো বাসিনি কাউকে। তবে এখন প্রতিটা পলকে মনে হয় কাউকে যে সবটুকু বিলিয়ে ভালোবাসা যায়, তা আমি আপনাকে ভাসি। ওনার পাঞ্জাবির বোতামগুলো খুলে তার বুকের মধ্যখানে আলতো করে আমার ঠোঁটটা ছোঁয়া দিলাম। উনি বলল, আজ নিজেকে অনেক ধন্য বলে মনে হচ্ছে। এর চেয়ে বেশি কিছু চাই না যে আমার। তার চোখে মুখে খুশির আভাস, যে তিনি বিশ্বটা জয় করে নিয়েছেন। আমি বললাম, এতটা খুশি কেন আপনি? যেন মনে হচ্ছে বিশ্বটা জয় করে নিয়েছেন। উনি বললেন, তুমি তো আমার দুনিয়ার এক অংশ। তোমাকে নিয়েই আজ আমি নিজের দুনিয়াটা জয় করে নিয়েছি। আমি বললাম, তাই বুঝি? তো বাকি দুনিয়াটা কবে জয় করে নিয়েছেন? যেদিন আমি আমার কর্ম আর মায়ের মনের মতো হতে পেরেছি। আমি বললাম, আলতো করে আমার ঠোঁটে হাত দিয়ে তার ঠোঁট জোড়া আমার দিকে এগিয়ে আনছেন। তার এমন করাটাকে আমি আজ নতুনভাবে উপলব্ধি করছি। মনে হচ্ছে যেন এই প্রথম উনি ওনার ঠোঁটের উষ্ণতা আমাকে দিতে চেয়েছেন। আমার ঠোঁট জোড়া অনবরত কেঁপেই চলছে। এতটা গভীর অনুভূতি আমি চোখ খোলা রেখে অনুভব করতে পারবো না। তাই তো আখি জোড়া বন্ধ করে নিলাম। সংস্তব্ধ কয়েক গুণ বেড়ে চলছে। অনেক কাছে টেনে নিয়েছেন তিনি আমাকে। বহুকাল পরে যেন কোনো সঙ্গীবিহীন একাকিনী থাকা মানুষ নিজের সঙ্গে তার কুল ফিরে পেয়েছে, এমন অনুভূতি উপলব্ধি করছি আমি। তার ঠোঁটের আলতো মনে হয় 2 সেকেন্ডেরও বেশি পেয়েছি। তখনই পাশ থেকে কারো কাশির শব্দ শুনতে পেলাম। দরজার দিকে নজর দিতেই মেজাজটা সম্পূর্ণ খারাপ হয়ে গেল। এর বুঝি আসার আর সময় হলো না। রিয়া এসে নিজেই লজ্জা পেল। ও বলল, সরি। আমি বললাম, বল, কি জন্য এসেছিস? রিয়া বলল, নববধূর বিদায়ের সময় তোরা এখানে এসে বসে আছিস। আমি বললাম, তো কি করব বল? তোরা সেখানে বর আর বউকে মিষ্টি খাওয়াবি না? আমি রাগীভাবে বললাম, রাগ তোর মিষ্টি খাওয়ানো। রিয়া বলল, তুই তো মিষ্টি খেতেই ব্যস্ত, আবার যেই সেই মিষ্টি নাকি? আমি বললাম, আরে রাগ তো এসব, তোর দুলাভাইকে সেখানে নিলেই তো সমস্যা। রিয়া বলল, কি সমস্যা? আমি বললাম, ওই মায়াগুলো আমার বর নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। রিয়া বলল, কি করেছে? আমি বললাম, ওরা আমার বরের দিকে নজর দিয়েছে। মন চাইছে ওই ডাইনিগুলোকে
তেলাপোকার জুস খাইয়ে দেই, না হলে সাউথ উগান্ডায় পাঠিয়ে দেই। রাগে কটমট করছে আমার মনটা। রিয়া বলল, বোন তোর পুরনো ফর্মে যাস না, না হয় আমি ভূমি ধরে রাখতে পারবো না। আমি বললাম রিয়া বলল, তবে তুই বর পেলি একটা ভাগ্য করে, তোর মতো একটা এলিয়েনকে সহ্য করছেন উনি। আমি রাগীভাবে বললাম, কি আমি এলিয়েন? রিয়া বলল, তা নয় কি, তুই যেই পরিমাণ ডিশের রেসিপি জানিস, আমার তো মনে হয় না কেক্কা আপাও এতটা রেসিপি জানে। আমি বললাম, এখন কি যাবি? ও বলল, চল। আমাদের আজগুবি কথাবার্তা এক নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে আমার মিস্টার দেখেছিলেন। রুম থেকে বেরোবো তখনই রিয়া বলে উঠল, আরে দুলা ভাই, আপনি কি এমনভাবেই বেরোবেন? উনি বলল, আমি অবাকের ঝলে বললাম, এভাবে গেলে কি সমস্যা? রিয়া বলল, আরে বইনা, তুই দুলাভাইয়ের সাথে রোম্যান্স করেছিস এটা তো আমি জানলাম, এখন কি পুরো দুনিয়াকে জানাবি নাকি? ওর কোনো কথাই আমার মুন্ডুতে আসলো না। আমি বললাম, কি সব বলছিস? আমার কলার উপর দিয়ে যাচ্ছে।